সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সামনে অর্গানিক কেমিস্ট্রির অর্গানিক পার্ট অর্থাৎ জৈব যৌগ অর্গানিক কম্পাউন্ডস এই সম্পর্কে আলোচনা চলতেছে। এই আলোচনা আমি প্রায় 1 মাস ধরে শুরু করেছি এবং এই শুরু করা থেকে প্রায় 50টা থেকে 60টি লেকচার তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। ওই সমস্ত লেকচারে বা পাঠে যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের সামনে আলোচনা করেছি সেগুলো হলো হোয়াট ইজ অর্গানিক কম্পাউন্ডস, সোর্স অফ organic compounds and what is organic chemistry, and classification of hydrocarbons and what is hydrocarbons, difference between aliphatic and aromatic compounds, and classification of organic reaction, and carbocation or carboanion and free radical, nuclear substitution reaction, nuclear addition reaction, elimination reaction, and the preparation of alkene, alkyne, alkene, the important reactions, that is Markovnikov rule and addition of ozone and benzene containing 3 double bond alternatively, addition of benzene with hydrogen, halogen and with ozone, then aldehyde ketone, alcohols এবং গ্লিসারিন, অ্যাক্রোলিন, ঘনীভবন বিক্রিয়া, দ্যাট ইজ অ্যালডল রিয়াকশন and Cannizzaro বিক্রিয়া, Cannizzaro reactions, Tollens and Filling solutions। এই সমস্ত আলোচনা ইম্পর্টেন্ট বিষয়গুলো রাসায়নিক বিক্রিয়া সহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কোনো কোনো আলোচনায় সংক্ষিপ্ত আকারে তোমাদের নোট আকারে করার জন্য উপস্থাপন করা হয়েছে এবং আমার মনে হয় এই আলোচনাগুলো যদি তোমরা ভালোভাবে অনুধাবন করো এবং খাতা কলম সামনে রেখে এগুলো তোমরা যদি একটু পড়ো, তাহলে আমার মনে হয় সামনে যে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা আসতেছে বা অ্যাডমিশন টেস্ট আসতেছে অনেক উপকার পাবে বলে আমার বিশ্বাস। এবং এই কথা আমি জোর দিয়ে বলতে পারি, এই সমস্ত আমার বক্তৃতায় আমি নিতান্ত সাবলীল এবং সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করতেছি তোমাদের উপযোগী করে। এবং আরও একটা আমার পরিশ্রমের বিষয় তোমাদের না আলোচনা করলেই হয় না, সেটা নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান তাদের সিলেবাস অনুযায়ী আমি কমপক্ষে 100টা ভিডিও আমার এই চ্যানেলে ছেড়েছি। তো আমি এই যে তোমাদের পাঠগুলো দিচ্ছি বা ভিডিওগুলো করতেছি, এইগুলোতে আমার কোনো কমার্শিয়াল কোনো থট নেই, একমাত্র সেবামূলক কাজে তোমাদের সামনে আমি উপস্থাপন করতেছি। এই জন্য তোমরা দেখবে আমার ভিডিওতে কোনো রং জং নেই, কোনো অলংকার নেই, যেটুকু তোমাদের দরকার পাঠ ওইটুকু আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি। তা আমার মনে হয় অনেকে তোমরা আমার এই চ্যানেলটাকে সমর্থন দিয়েছ এবং দেখতেছ, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা নূতন বা যারা পুরাতন, তারা যে নূতনের সঙ্গে একটু সংযোগ স্থাপন করে আমার মনে হয় উপকৃত তোমরা হবে। আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটাও অর্গানিক কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ যৌগ।
এই গুরুত্বপূর্ণ যৌগটা হচ্ছে তোমাদের অন্যান্য বস্তু বা পদার্থ কনভার্সন করার জন্য একটা মাধ্যম, যে মাধ্যমের সাহায্যে আমরা অনেকগুলো অ্যারোমেটিক কম্পাউন্ড কনভার্সন করতে পারি। আবার অ্যারোমেটিক যৌগ অ্যালিফিটিক থেকে কনভার্সনে আসতে পারি। তো যাই হোক, আমি তোমাদের এর মধ্যে কিছু আলোচনা করলাম। আলোচনা করার উদ্দেশ্য একটাই, আমার বিশ্বাসের জায়গা থেকে তোমরা যদি আমার এই পাঠগুলো দেখো এবং এর মধ্যে তোমাদের যদি আরও কোনো পিপাসা থাকে বা তোমার জানার আগ্রহ থাকে, তোমরা যদি আমাকে কমেন্ট বক্সে বারবার যে কথাটা বলি, তাহলে আমি আরও ভালো করে দেওয়ার চেষ্টা করব। আজকে যে বিষয়টা আলোচনা করতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আলোচনা করার পূর্বে তোমাদের কাছে আহ্বান রাখতেছি, তোমরা আমার ভিডিওগুলোকে ভালো করে দেখবে, আরও জানার আগ্রহ থাকলে আমাকে জানাবে, এবং যারা নতুন তাদেরকে আমার ভিডিওগুলো আগেভাগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তৎসঙ্গে বেল বাটনটি যদি তোমরা চেপে দাও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের আগেভাগে চলে যাবে। এই প্রযুক্তিতে এখন তোমাদের লেখাপড়া চলতেছে, এবং আমার মনে হয় যারা গ্রামগঞ্জে আছো তাদের জন্য একটু আর্থিক সমস্যা থাকারই কথা, এবং তারা যদি আমার এমবি খরচ করে এই নেটে ঢুকে আমার, তাছাড়াও যদি ফেসবুকেও তোমরা যদি যাও, সেখানেও আমার এই ভিডিওগুলো তোমরা পাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আসল কাজে চলে যাই। আজকে আমি যে যৌগটা সম্বন্ধে তোমাদের কাছে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ যৌগ। সেটা হচ্ছে সেই যৌগটার নাম হচ্ছে ডায়াজোনিয়াম। ডায়াজোনিয়াম সল্ট। এখানে এই কথাগুলোর মধ্যে এখানে লবণ আছে। কথাটা লবণ সাধারণত তোমরা জানো, গড়া থেকে জানে আসতেছ, ক্ষার এবং অ্যাসিড বিক্রিয়া করে লবণ হয়। আর এখানে আম একটা কথা আছে। আম কথাটা অধিকাংশ সময়ে পিরিয়ডিক টেবলে আমরা যেমন অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম, স্টানাম, প্লাম্বাম ইত্যাদিগুলো, সবগুলোই না, প্রায়গুলোকে আমরা যেগুলো ধনাত্মক সেগুলোকে আম হিসাবে উচ্চারণ করি। প্রায় ক্ষেত্রে যেমন সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, লিথিয়াম ইত্যাদি ইত্যাদি ধাতব পদার্থগুলো, অর্থাৎ ধনাত্মক চার্জ পদার্থগুলো আম আমরা প্রায় উচ্চারণ করি। এবং ডাই কথাটা মানে হলো টু, দুই, ডায়া, অর্থাৎ আমরা ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা ইত্যাদি আমরা আলোচনা করি। এক থাকলে মোনো, দুই থাকলে ডাই, তিন থাকলে ট্রাই, চার থাকলে টেট্রা ইত্যাদি এভাবে আমরা বলি। তাহলে এখানে ডাই আছে দুই অবশ্যই। আর এখানে একটা কথা আছে অ্যাজো। অ্যাজো কথাটা হলো যেখানে নাইট্রোজেন থাকবে, নাইট্রোজেন। তাহলে কথাটা তো বোঝা যাচ্ছে নাইট্রোজেন থাকবে দুটা, এবং সেটা ধনাত্মক হিসাবে থাকবে, এবং আরও একটা ঋণাত্মকের সঙ্গে যুক্ত হয়ে একটা লবণ তৈরি করবে। কথাটা এইরকম। তো এর আগে আরেকটা বস্তু থাকবে, সেটা হচ্ছে বেনজিন। তাহলে বেনজিনের পরিবারে এটা হলো বেনজিন, এটা হলো প্যারেন্ট অর্থাৎ মূল একটা উপাদান অ্যারোমেটিকের।
যেটা অ্যারোমা থেকে আসছে, অ্যারোমেটিক। পরে অবশ্য অ্যারোমা কথা অর্থাৎ সুগন্ধি, কিন্তু অ্যারোমেটিকগুলো সুগন্ধি পাওয়া যায়নি। অধিকাংশ দুর্গন্ধ জাতীয় বস্তু বা অসংখ্য যোগ আবিষ্কার হয়েছে, গলা থেকে অ্যারোমা বা সুগন্ধি বলা হচ্ছিল, পরে সেই কথাটা টিকে নাই। যাই হোক, অ্যারোমেটিক, অ্যালিফেটিক, এটা দুইটা অর্গানিক কেমিস্ট্রি, দুটো ব্রাঞ্চ, একটা অ্যারোমেটিক কম্পাউন্ড এবং অ্যালিফেটিক কম্পাউন্ড। যাই হোক, সেদিকে যাচ্ছে না, সেগুলো আমার আগের ভিডিও আছে। যাই হোক, এই বেনজিন পরিবারের মধ্যে দুটো নাইট্রোজেন আছে, বোঝা যাচ্ছে দুটো নাইট্রোজেন আছে। একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে এই যখন দুটো নাইট্রোজেন, তখন এটা ধনাত্মক হয়ে গেছে এবং তার সঙ্গে একটা ঋণাত্মক আসছে, নিশ্চয়ই ক্লোরাইড। তাহলে জিনিসটা দাঁড়ালো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে নাম হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই সল্টের জায়গায় এখানে ক্লোরাইড আসলো, সুতরাং এটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এইটা কিভাবে প্রস্তুত করা যায়, এবং এটা এত ইম্পর্ট্যান্ট একটা যৌগ, এটা তরল অবস্থায় রাখতে হয়। ক্যালাসিত যদিও করা যায়, ক্যালাসিত করলে এটা বেশিক্ষণ থাকবে না, এটা আবার ভেঙে যায়। এই জন্য এটা প্রায় তরল অবস্থায় রাখা লাগে। এবং এটা থেকে বেনজিন, টলুইন, তারপরে ক্লোরোবেনজিন, আয়োডো বেনজিন, ব্রোমোবেনজিন, ডায়াজোনিয়াম বেনজিন, অ্যাজোবেনজিন ইত্যাদি যৌগগুলো, মূল্যবান যৌগগুলো এখান থেকে আমরা সংশ্লেষণ করতে পারি। তবে আমরা দেখবো এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কিভাবে প্রস্তুত করা যায়। এবং তোমরা মজার ব্যাপার, যতগুলো রং জাতীয় জিনিস আমরা ব্যবহার করি, অ্যাজো যৌগ বলা হবে এগুলোকে, সেগুলোকে নাইট্রোজেন ঘটিত যৌগ, অ্যাজো যৌগ। আমরা যত রং ব্যবহার করি, এই রংগুলো ম্যাক্সিমাম অধিকাংশগুলোই এই অ্যাজো যৌগের অন্তর্ভুক্ত। আমরা বাসাবাড়ির কাজে বিভিন্ন আমরা আসবাবপত্র রঙের জন্য প্লাস্টিক পেইন্ট আমরা ব্যবহার করি, বিভিন্ন ধরনের পেইন্ট বা রং জাতীয় জিনিসগুলো, সেগুলো অ্যাজো যৌগ অর্থাৎ রঙিন যৌগ। সেই অ্যাজো যৌগটা এখান থেকে আসছে, অর্থাৎ এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যাজো যৌগগুলো উৎপন্ন করা হয়। তো যাই হোক, আমরা সর্বপ্রথমে এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কেমন করে প্রস্তুত করা যায় সে সম্পর্কে আমরা আগে প্রস্তুত করি। তাহলে নামটা আমরা শিখলাম, বেনজিনের পরিবারে দুটো নাইট্রোজেন আছে এবং সেটা ধনাত্মক অবস্থায় আছে, তার সঙ্গে একটা ক্লোরাইড আছে, তাহলে হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখন যদি ক্লোরাইডের জায়গায় সালফেট থাকলে বেনজিন ডায়াজোনিয়াম সালফেট, বেনজিনের জায়গায় ওখানে বাই সালফেট থাকতে পারে, সালফেট থাকতে পারে ইত্যাদি। তত আমরা জটিলে যাব না। তোমাদের সিলেবাসে যেটা আছে যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা সম্বন্ধে সবচেয়ে বেশি আলোচনা করব। এটা সালফেটও করা যাবে, বাই সালফেটও করা যাবে, ইত্যাদি করা যাবে। তো যাক, বেনজিন ডায়াজোনিয়াম হ্যালাইডও আমরা বলতে পারবো। এখান থেকে এক্স আমরা দিই, তাই বেনজিন ডায়াজোনিয়াম হ্যালাইড হয়ে যাবে, বাই সালফেট হয়ে যাবে, সালফেট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ওদিকে না যায়, আমরা এখন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কিভাবে প্রস্তুত করা যায় সে সম্পর্কে আমরা আলোচনা করব। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের প্রস্তুতি। খুব সাদাসিধাভাবে আমরা যদি এইরকম একটা যৌগ এটাকে বলা হয় প্রাইমারি বেনজিন, অথবা এটা আরেকটা নাম আছে, সেটা হলো এনিলিন। এই এনিলিনের সঙ্গে যদি সোডিয়াম এই নাইট্রাস অ্যাসিড, এই নাইট্রাস অ্যাসিডটা আমরা এমনি সংগ্রহ করতে পারবো না বা সংরক্ষণ করা যাবে না, এটা আনতে হবে এখান থেকে সোডিয়াম নাইট্রাইট এবং ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সান্নিধ্যে বিক্রিয়া করাইলে, দুটার সঙ্গে বিক্রিয়া করে এখানে নাইট্রাস অ্যাসিড হবে। এবং এই বিক্রিয়াটা করাতে হবে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে কথাটা দাঁড়ালো প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিন, এই অ্যারোমেটিক অ্যামিন বা অ্যানিলিন, এর সঙ্গে যদি আমরা
এর সঙ্গে যদি আমরা নাইট্রাস অ্যাসিড, এই নাইট্রাস অ্যাসিড সরাসরি পাবো না, সোডিয়াম নাইট্রেট এবং ঘন সালফিউরিক অ্যাসিডের সান্নিধ্যে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড, এবং বিক্রিয়াটার কন্ডিশন হলো বরফ শীতল তাপমাত্রায় অর্থাৎ 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঊর্ধ্বে আসা যাবে না। তখন হবে কি, এই নাইট্রোজেন এবং এখানকার নাইট্রোজেন এই দুটো একসঙ্গে বেনজিন ডিগের মধ্যে দায় হয়ে যাবে এবং তৎসঙ্গে এটা ধনাত্মক হওয়াতে এখানে ক্লোরাইড যুক্ত হয়ে যাবে এবং এখানকার অক্সিজেন আর হাইড্রোজেন মিলে 2 অণু পানি উৎপন্ন করবে। এই হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে যত অ্যাজো যৌগ, রঙিন যৌগ আমরা তৈরি করতে পারবো। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে বেনজিন তৈরি করতে পারবো। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে নাইট্রোবেনজিন, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন অর্থাৎ সেন্ট মেয়ার বিক্রিয়া, গেটারম্যান বিক্রিয়া ইত্যাদি, এজো কম্পাউন্ড কাপলিং বিক্রিয়া ইত্যাদি আমরা এখান থেকে প্রস্তুত করতে পারবো। আবার আরেকটা জিনিস লক্ষ্য করি, আমরা এই অ্যানিলিন আমরা পাইতে পারি। এর আরও যদি নিচের স্টেপে চলে যাই তাহলে এটা হলো নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনকে যদি বিজারণ করি টিন আর HCl দিয়ে, তাহলে এই জায়মান হাইড্রোজেন দিয়ে এটা অ্যানিলিন হয়ে যাবে। আবার এই নাইট্রোবেনজিন আমরা পাইতে পারি বেনজিনকে নাইট্রেশন করলে। আবার বেনজিন পাইতে পারি আমরা যদি এইরকম একটা যৌগ, অ্যালিফেটিক যৌগ, যদি আমরা রেড হিটেড একটা উত্তপ্ত নলের মধ্যে যদি ইথাইন আমরা প্রবাহিত করি, তবে 3 অণু ইথাইন একসঙ্গে যুক্ত হয়ে পলিমার হয়ে বেনজিন হয়ে যাবে। তাহলে এখানে অ্যালিফেটিক থেকে অ্যারোমেটিকে প্রবেশ করলাম, বেনজিনে প্রবেশ করলাম, বেনজিন থেকে চলে গেলাম নাইট্রোবেনজিন, নাইট্রেশন করে নাইট্রেশনকে বিজারণ করলাম টিন HCl দ্বারা, সেটা হয়ে গেল তোমার অ্যানিলিন, প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন বা অ্যানিলিন। ওইটাকে আমরা নাইট্রাস অ্যাসিড, সোডিয়াম নাইট্রাইট এবং ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সান্নিধ্যে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বিক্রিয়া করালে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড পাওয়া যাবে, যেটাকে ক্যালাস করলে ক্যালাস করা যাবে, কিন্তু সেই ক্যালাস আবার বিয়োজিত হয়ে এটা নাইট্রোজেন এবং ক্লোরাইড আবার চলে যেতে পারে। সুতরাং এটা তরল অবস্থায় এটাকে রাখা লাগে। এখান থেকে আমরা যত রঙিন জিনিস, আমরা অ্যাজো যৌগগুলো এখান থেকে তৈরি করতে পারবো। আমরা বাজারে যত রঙিন জিনিস এটাকে মডিফাই করে অ্যাজো কম্পাউন্ডগুলো এখান থেকে, ওগুলোকে বলা হচ্ছে অ্যাজো যৌগ। এই হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে আমাদের প্রশ্ন থাকতে পারে, অ্যালিফেটিক থেকে কিভাবে অ্যারোমেটিকে প্রবেশ করব? 3 অণু ইথাইন, এটা হলো ইথাইন, 3 অণু ইথাইন উত্তপ্ত নলে প্রবাহিত করলে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 অণু ইথাইন বেনজিনে রূপান্তর হবে। এই বেনজিনকে নাইট্রেশন করলে নাইট্রোবেনজিন হবে। নাইট্রোবেনজিনকে বিজারিত করলে অ্যানিলিন পাওয়া যাবে। তাহলে প্রশ্ন কি আসতে পারে না, কিভাবে ইথাইনকে ডায়াজোনিয়ামে রূপান্তর করবে, কিভাবে ইথাইনকে বেনজিনে রূপান্তর করা যাবে, কিভাবে ইথাইনকে নাইট্রোবেনজিনে রূপান্তর করা যাবে, নাইট্রোবেনজিনকে কিভাবে অ্যানিলিনে রূপান্তর করা যাবে, অ্যানিলিনকে কিভাবে ডায়াজোনিয়াম লবণে রূপান্তর করা যাবে। অথবা যদি বলা হয় ইথাইনকে কিভাবে তুমি ডায়াজোনিয়াম লবণ রূপান্তর করবে, তাহলে ইথাইনকে উত্তপ্ত নলের মধ্যে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 অণু পলিমারের মাধ্যমে বেনজিন পাওয়া যাবে, 1 অণু বেনজিন। ওই বেনজিনকে যদি নাইট্রেশন করা হয় নাইট্রোবেনজিন পাওয়া যাবে।
নাইট্রোবেনজিনকে যদি বিজারণ করা হয় NaCN এর সান্নিধ্যে, তাহলে সেটা হয়ে যাবে অ্যানিলিন। অ্যানিলিনকে যদি ডায়োজোনিয়াম অর্থাৎ নাইট্রাস অ্যাসিড উইথ দ্য হেল্প অফ সোডিয়াম নাইট্রাইট অ্যান্ড ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সান্নিধ্যে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অর্থাৎ বরফ শীতল তাপমাত্রায় ওই অ্যানিলিন ডায়োজোনিয়াম লবণে রূপান্তর হবে। ওই ডায়োজোনিয়াম লবণ থেকে আমরা গুরুত্বপূর্ণ কতগুলো যৌগ পাবো, বিশেষ করে অ্যাজো কম্পাউন্ড, রঙিন বস্তু, কাপলিং বিক্রিয়ার মাধ্যমে। তারপর স্যান্টমিয়ার বিক্রিয়া আমরা এরপর করবো। আমরা এরপর করবো গ্যাটারম্যান বিক্রিয়া, এবং বেঞ্জিন থেকে আবার আমরা নাইট্রোবেনজিন আসতে পারবো। আবার এই ডায়োজোনিয়াম বেঞ্জিনকে আবার আমরা যদি একটু তাপমাত্রা খালি বাড়ে, এই তাপমাত্রা যদি কন্ট্রোল না করা যায়, তাহলে এই ডায়োজোনিয়াম বেঞ্জিন ফেনলে রূপান্তর হয়ে যাবে। এই জন্য বারবার বলা হচ্ছে এটা তাপমাত্রা নিতান্তভাবে বরফ শীতল অবস্থায় রাখা লাগবে, তা না হলে আর্দ্র বিশ্লেষিত হয়ে এটা হয়ে যাবে ফেনল। তাহলে আমরা ইথাইনকে কিভাবে ফেনল রূপান্তর করব? ডায়োজোনিয়ামের মাধ্যমে বলা যাবে। আবার ডায়োজোনিয়ামকে কিভাবে আমরা ফেনলে রূপান্তর করব? আবার ডায়োজোনিয়ামকে আমরা বেনজিনও করতে পারবো যদি আমরা ফসফরিক অ্যাসিড দ্বারা তাপ দিই, ফসফরাস অ্যাসিড দ্বারা, হাইপোফসফরাস অ্যাসিড দ্বারা যদি আমরা উত্তপ্ত করি, তাহলে এখানকার নাইট্রোজেন বের হয়ে যায়, এটা বেনজিনে, এখানে নাইট্রোজেন এবং হাইড্রোক্লোরিক বেড়ে বেনজিনে রূপান্তর হয়ে যাবে। তাহলে ডায়োজোনিয়ামকে আমরা ফেনলে বানাতে পারবো, ডায়োজোনিয়াম বেনজিন, ডায়োজোনিয়াম ক্লোরাইডকে আমরা আবার বেনজিনে রূপান্তর করতে পারবো, আবার ইথাইনকে আমরা ডায়োজোনিয়াম লবণে রূপান্তর করতে পারবো। এই যে বহুমুখী ঘটনাগুলো, এগুলো নিজের মনের মধ্যে বারবার প্রশ্ন করলেই অনেকগুলো জিনিস পাওয়া যাবে। কিভাবে বেনজিনকে ফেনল পাবো, আবার অ্যানিলিনকে কিভাবে আমরা ফেনলে রূপান্তর করব, আবার ইথাইন থেকে কিভাবে আমরা ডায়োজোনিয়াম লবণ পাবো, আবার ডায়োজোনিয়াম বেনজিন, ডায়োজোনিয়াম ক্লোরাইডকে কিভাবে আমরা বেনজিনে রূপান্তর করব। এই যে এখানে কতগুলো, কমপক্ষে 10টি প্রশ্ন, 10টারও বেশি প্রশ্ন এখান থেকে উদ্ধার করা যাবে। সুতরাং এটাকে বুঝে বুঝে পড়লেই, এটা একমাত্র যত্নশীলভাবে পড়লেই আমার মনে হয় খুব তোমরা উপকৃত হবে। তোমাদের সকলকে ধন্যবাদ।